আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঈদ আড্ডা অনুষ্ঠানে। আজকে যিনি আমাদের সাথে উপস্থিত আছেন তার অনেক গুণ। তিনি মঞ্চে অভিনয় করেন, নাচেন, ছোট পর্দায় কাজ করেন, বড় পর্দায় কাজ করেন, বিজ্ঞাপনেও কাজ করেন। আমি যদি তার পরিচয় দিতে চাই তাহলে আমার সময় শেষ হয়ে যাবে। তার কাছেই শুনে নিব তার গল্প। তিনি হচ্ছেন কাজী নওশবা। আমাদের সাথে আরও উপস্থিত আছেন নির্মাতা ফুয়াদ চৌধুরী। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঈদ আড্ডা অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? আমি শুরুতেই নওশবা আপনার কাছে জানতে চাইব যে এই সিনেমার গল্পটা নিয়ে আপনার কাছে শুনতে চাইব। সিনেমার গল্পটা তো মানে মেঘনা কন্যা, আমাদের নদীমাতৃক দেশ, তো মেঘনা নদীর পাড়ের একটা গায়েন পরিবারের গল্প এবং সে সাথে একটা শহরের মেয়েরও গল্প রয়েছে। আমি যদি এক কথায় বলতে পারি সেটা হচ্ছে যে এটি একেবারেই মানে আমি যেভাবে দেখেছি গল্পটা পড়ার সময় অথবা করার সময়, সেটা হচ্ছে একটি মেয়ে শিল্পী হতে চায়, সে নৃত্যটাকে তার লাইফের প্রফেশন হিসেবে নিতে চায়, কিন্তু যেহেতু সে গ্রামে জন্মেছে তো সে কী ধরনের স্ট্রাগল ফেস করে এবং তার বাবা একজন বাউল হওয়া সত্ত্বে গান বাজনা করলে কী ধরনের স্ট্রাগল ফেস করতো, এবং সেই সাথে শহরেও যে চিত্রটা খুব ভিন্ন নয় সেটাই আমরা মেঘনা কন্যায় দেখি। এবং সেই সাথে যেহেতু এটা একটা সত্য ঘটনা অবলম্বনে আমার চরিত্রটা বিশেষ করে, তো সেই চরিত্রটা যেটা ভাইয়া আগে ডকুমেন্টারি করেছিলেন সেটার আলোকেই হয়েছে। সো এই মেয়েটির একটা লড়াই আছে, সমাজের বিরুদ্ধে দাঁড়ানোর একটা বিষয় রয়েছে, পরিবারের কাছে আসার একটা লড়াই রয়েছে, এবং শেষমেশ সে সেটা করতে পারে কি না সেটাই আমরা মেঘনা কন্যায় দেখি। নওশবা, আপনার সাথে আমি আরও কথা বলবো, তার আগে আমি একটু ফুয়াদ চৌধুরী জানতে চাই আপনার কাছ থেকে যে আপনার একটা ইন্টারভিউ আমি দেখেছিলাম, সেখানে আপনি বলেছেন যে কিছু কিছু ডকুফিকশনের কাজ করতে গিয়ে আপনি এমন কিছু গল্পের মুখোমুখি হয়েছেন যে যেখান থেকে হচ্ছে সিনেমা তৈরি ছাড়া এর কোনো বিকল্প থাকে না। তো এই গল্পের শুরুটা আসলে কীভাবে? আমি ডকুমেন্টারি এবং ড্রামা করেছি, নারী পাচারের উপরে করেছি। তো একটা লোকেশনে গেলাম, সেখানে সবাই বললো যে এখানে আমাদের একটা কাপল এসেছিল, খুব ভদ্ররচিত ব্যবহার, কথাবার্তা ফ্রেন্ডলি, সবই ঠিক আছে। ওরা ছিল 6-7 মাস, ওরা 2003 কথা বলছি। ওরা চলে যাওয়ার পরে 5টা মেয়ে, তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। ওই সময়টার মধ্যে তাদেরকে কনভিন্স করেছে যে তাদেরকে ভালো চাকরি দিবে, ইত্যাদি ইত্যাদি করে নিয়ে গেছে। ওরা ওই 5 জনে ফিরে আসে নাই কখনো ওই এলাকাতে। গাজীপুরের কথা বলছি, গাজীপুরে। তো এটা হচ্ছে যে 2003 কথা। আর 2023-তে যে শুটিং করেছি সেটা লম্বা সময় আমাদের রাইটার যারা আছেন, আমাদের ইনহাউস রাইটার, তারা ওই গল্পটা ধারস্থ করেছেন এবং যতখানি পারে চেষ্টা করে একটা জায়গায় নিয়ে গেছেন স্টোরিটাকে। সুতরাং গল্প একটা আছে এবং আমাকে আমি যেখানে দেখিয়েছি, প্রথম কথা ওরা বলে গল্পের কারণে আমরা দেখেছি সিনেমাটা। তো একটা সিম্পল স্টোরি লাইন আছে, এক্সাইটিং আছে, এক্সাইটমেন্ট আছে, কালারফুল হয়েছে। এখানে মেঘনার পারে তো, আর আমাদের ক্যামেরাম্যান খুব ভালো কাজ করেছে, এটা খুব ভালো শুটিং হয়েছে। ফলে যেটা হচ্ছে যে এই ভিজুয়ালি রিচ হওয়ার কারণে, গল্প থাকার কারণে আমার মনে হয়, যদিও গল্পটা অন্য ধরনের, মানে ঈদের সময় এই ধরনের ছবি যাওয়ার কথা না, চ্যালেঞ্জ একটা। তো চ্যালেঞ্জটা যদি আমার মনে হচ্ছে অডিয়েন্স অ্যাট্রাক্টেড হবে, দেখতে আসবে, বুঝতে চেষ্টা করবে। আর অনেকে কিন্তু এই ধরনের অভিজ্ঞতা আছে বাংলাদেশে, যারা এই প্রসেসের মধ্যে গেছে। সুতরাং আমি আশা করছি যে লোকজন দেখবে। সিনেমার পুরো শুটিংটাই কি মেঘনার পাড়ে হয়েছে? পুরো ছবিটাই মেঘনার পাড়ে হয়েছে, মেঘনা নদীর পাড়ে। ওই যে মেহেন্দিগঞ্জের একটা আইল্যান্ড, বড় আইল্যান্ড, ওই সাইডে ভোলা, নোয়াখালী, মেহেন্দিগঞ্জ একটা আইল্যান্ড, ওইখানে উলানিয়া গ্রাম, যেটা আমার নিজের গ্রাম আর কি। তো এখানে একটা জিনিস বলতে চাচ্ছি অডিয়েন্সকে, যে আমরা সাধারণত গ্রামে যখন যাই, একটা ফ্যামিলি যখন যায়, 4-5 জন যায়, আমরা গেছি 70 জন। তো ওইখানে না আছে কোনো রেস্টুরেন্ট, হোটেল, মোটেল বা কিছু কোনো ব্যবস্থাই নাই। কিন্তু গ্রামের লোকজন না, তাদের বাসার সামনে, হ্যাঁ, অনেকগুলো জমিদার বাড়ি আছে, 15 দিন দাঁড়ানটা, তাদের সামনে 2-3টা রুম করে ছেড়ে দিয়েছে আমাদের জন্য করার জন্য। এবং শুটিং দেখতে বরিশাল থেকে, তারপর ভোলা থেকে, তারপর নোয়াখালী থেকে লোকেরা লঞ্চ ভাড়া করে আসছে। ইট ওয়াজ ভেরি এক্সাইটিং। এবং গল্পটা শোনার পরে অনেকেই মানে খুব হয়েছে যে আমরা দেখবো। সিনেমাটা তো কানাডাতেও আপনি আন্তর্জাতিক প্রদর্শনী করেছেন। কানাডাতে ওই সাউথ এশিয়া ফিল্ম ফেস্টিভ্যালে দেখিয়েছে, সেখানে তো টিকিট সোল্ড আউট, হাউসফুল, এগুলো হয়েছে। এখান থেকে সারা কেমন পেয়েছে?
সেখান থেকে ভালো সবাই ওই তো বললাম না, ছবির পরে এসে বলে যে এই দিকটা কেউ বলে আমি শুনেছি, জানতাম, এখন দেখলাম স্ক্রিনে। তারপরে আমি আবার আসলে আবার যদি দেখানো হয়, ফেস্টিভ্যাল তো একদিন দেখায়, বলে আমরা আবার দেখবো, ফ্যামিলি নিয়ে আসবো দেখতে। তো সারা ভালো ছিল, রিসেন্সও ভালো ছিল। ফুয়াদ চৌধুরী, আপনার সাথে আমি আরও কথা বলবো। আমি নওশোবার কাছে জানতে চাই যে নওশোবা কাজ করতে গিয়ে যেমনটি বলছিলেন যে ফুয়াদ চৌধুরী যে একদম গ্রামে একটা আইল্যান্ডের মতো জায়গায় আপনারা অভিনয় করেছেন, অনেকটা সময় সেখানে কাটাতে হয়েছে। কোনো ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছিলেন সেখানে? মানে আমাদের আসলে প্রতিবন্ধকতা তো বিষয়টা যদি ভাবে দেখা হয় তাহলে প্রতিবন্ধকতা পুরাটাই, বিকজ ধরেন ওখানে কোনো একটা রেস্টুরেন্ট নাই, কোনো একটা হোটেল যেটা আমরা বলি, বাট প্রথম দিকে যে একটু অ্যাডজাস্ট করতে খুব স্বাভাবিকভাবে আমরা একভাবে থেকে অভ্যস্ত হই। ওখানে যাওয়ার পরে ওরা এত মানে এমনভাবে আমাদেরকে অতিথি হিসেবে নিয়ে নিল, শেষমেশ আমি ফেরার দিক সময় তো আমি সাথে করে রাজহাঁস টাজহাঁস নিয়ে ফিরেছি আর মানে ওখানকার মানুষের সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। হ্যাঁ, মানে ওরা এত ভালো এবং আমি এত মজা পেয়েছি পুরো শুটিংয়ে যে মানে আমি কি বলবো, মানে আমি এখনো মাঝে মধ্যে ভাবি যে এতগুলো সময় কিভাবে চলে গেছে। এবং আমরা প্রচণ্ড শীতে ডিসেম্বর মাসে এবং মেঘনা নদীতে খালি পায়ে, এবং আমরা রাত্রে 3টা সাড়ে 3টার সময় শ্যুট করতাম। সো এটা একটা অন্য ধরনের অভিজ্ঞতা, একেবারে মানে গ্রাম একেবারে চুপচাপ হয়ে যায়, ছমছম করে। তো এবং মেঘনা নদীর সেই বাতাস এবং নৌকাতে আমরা ঘন্টার পর ঘন্টা, মানে একটা অদ্ভুত, মানে নদী যে কত সুন্দর সেটা আমি আসলে এই সিনেমাটা করতে গিয়ে আরেকবার বুঝেছি। মেঘনা কন্যা হাসির সাথে বাস্তবের নওশোবার মিল কি? অনেক মিল, কারণ আমার মনে হয় যে কোনো শিল্পী, যে কোনো নারী শিল্পী অথবা যে কোনো শিল্পী ওর সাথে রিলেট করতে পারবে। ইভেন আপনিও পারবেন যদি আপনি রিলেট করতে চান, কারণ এই মেয়েটার স্বপ্নটা হচ্ছে, ওর মাথায়, ও এতই সহজ সরল, ওর মাথায় এটা ঢোকে না যে নাচলে কি দোষ হয় অথবা মঞ্চে দাঁড়ালে কি দোষ হয়। ওর কাছে সবসময় একটাই বিষয়, সেটা হচ্ছে সে জানে সে একজন শিল্পী এবং তার বাবা একজন শিল্পী। নৃত্যের জন্য যে চরিত্রটা তাকে ধারণ করতে হয় এটা তার কাছে একেবারেই সাধনার মতো, এবং সেটাকে সে রীতিমতো শ্রদ্ধা করে এবং সে তার নৃত্যকে শ্রদ্ধা করে, সে তার বাবাকে শ্রদ্ধা করে, মোট কথা সংস্কৃতির সব কিছু অঙ্গনকে সে শ্রদ্ধা করে। এরকম একটি মেয়ে যে কিনা তার ফ্যামিলি, তার মা তাকে বলছে যে না তোমার উচিত নয়, অথবা তাদের পুরো গ্রাম তাদেরকে বলছে ছি ছি করছে, বিকজ সে যেহেতু একজন নৃত্যশিল্পী হতে চায়। এবং সেই কারণেই সে কিন্তু যখন তার কাছে এসে কেউ বলে যে চলো তোমাকে আমি আরও ভালো জায়গায় নিয়ে যাব, এবং সে সেটা বিশ্বাস করে কিন্তু চলে যায়। এবং এরপরেই তার জীবনে অন্ধকার নেমে আসে এবং সেখান থেকে সে কীভাবে ফিরে আসে, সব কিছুর সাথেই আমি আসলে হাসিকে রিলেট করতে পারি, বিকজ ওর লড়াইটা আমার মনে হয় যে কোনো মেয়ে, যে কোনো শিল্পী রিলেট করতে পারবে। ঈদে তো প্রথমবারের মতো আপনার সিনেমা মুক্তি পেল, এই ঈদে কিন্তু আরও 10-12টা সিনেমা মুক্তি পেল, দারুণ দারুণ সিনেমা। হ্যাঁ, তো আপনার কি একটু ভয় লাগছে, চ্যালেঞ্জ মনে হচ্ছে এখানে? আমি তো চ্যালেঞ্জ নিতেই আসছি মিডিয়াতে, এবং চ্যালেঞ্জ না থাকলে তো মজা নাই। এবং আমি খুবই লাকি যে আমার ডিরেক্টর এবং আমার প্রডিউসার আমার মতোই পাগল, না হলে আসলে আমরা সবাই আমাদেরকে বলেছে তাই না ফুয়াদ ভাই যে না এই সময় সিনেমাটা দিও না অথবা ঠিক নয়, বাট আমরা আসলে জানি যে আমরা গল্পটা কেন ঈদে দেখাতে চাই। আমাদের কথা হচ্ছে যে যেহেতু আমাদের গল্পটা আমাদের একদমই, আমরা একটা সহজ সরল গল্প বলতে এসেছি এখানে। কোনো আমরা আসলে একটা চলচ্চিত্র মেলায় পার্টিসিপেট করলাম, ইট ইজ নট এ কম্পিটিশন। কারণ আমাদের ইন্ডাস্ট্রিটা ঘুরে দাঁড়াতে হলে আমাদেরকে দর্শকদের বিভিন্ন ধরনের সিনেমা উপহার দেওয়াটা আমাদের দায়িত্বের মধ্যেও পড়ে, এবং সেই ক্ষেত্রে একটি নারী কেন্দ্রিক সিনেমা ঈদের সময় রিলিজ পাওয়ানো এবং সেটা দেওয়াটা আমি মনে করি সাহসের পদক্ষেপ, এবং সেটা ডিরেক্টর এবং প্রডিউসার এবং আমাদের দল করেছে। সো আমি খুবই খুশি এবং আমি ভীষণভাবে কৃতজ্ঞ। ফুয়াদ চৌধুরী, আপনার কাছে জানতে চাই, এটা তো আপনার প্রথম সিনেমা, তো এই গল্পটাই কেন সিলেক্ট করলেন আপনি? যেটা তো বললাম না যে আমার একটা সরাসরি একটা অভিজ্ঞতা আছে। এটা একটা জিনিস, নওশোবার মতো আমিও কিন্তু হিউম্যান রাইটস নিয়ে কাজ করি আর কি। আমি এটা করেছি ইন্ডিয়াতে 6 বছর, বস্টনে করেছি, কানাডায় করেছি, বিভিন্ন বিষয় নিয়ে কাজ করি। সুতরাং আমার একটা বিশ্বাস যে মিডিয়া যদি একটু অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে পারে, আর যেমন এই ছবিটা যদি আমি ডকুমেন্টারি বা ড্রামা দেখাতাম, যদি সেখানে ওই
কমার্শিয়াল কম্পোনেন্ট না থাকতো তাহলে হয়তো অডিয়েন্সরা দেখতো না, কিন্তু ওইসব কম্পোনেন্ট সবই আছে, যা যা কমার্শিয়াল ফিল্মে থাকা উচিত মোরালেস ওগুলো সবই আছে। এবং নওশাবার অ্যাক্টিং স্ট্রাগলটা যে, তারপরে যে আরেকটা মেয়ে এসছে শহর থেকে, তার যে একটা চেষ্টা, এগুলো খুব ভালোভাবে ফুটে উঠেছে। আরেকটা হলো গ্রামে এবার যেমন আমরা শুটিং করতে চাই, তো ডিসেম্বরের কথা বললো, ডিসেম্বরে শুটিং করতে গেছে 4-5টা থেকে ওয়াজ হয়, হ্যাঁ, ফলে আমাদের ডায়লগ রেকর্ড করা খুব মুশকিল, এত ওয়াজ চাই দিয়ে। শীত আসলে এখন এন্টারটেনমেন্টও ওয়াজ নসিহত করা আর কি বলে। আবার ছবিতে আছে যে এই ধরনের গান নাচ এগুলো তো করতে পারবে না কি আমাদের গ্রামে, চেয়ারম্যান বলে দিচ্ছে যেগুলো ঠিক না, এগুলো ভালো ভদ্রলোকেরা করে না, শয়তান টয়তান এরা করে আর কি। তো ওই যে একটা ফ্যাক্টর আছে যেটা এখন প্রচণ্ডভাবে বেড়ে গেছে, সেইটার একটা রিফ্লেকশন কিন্তু এই ছবির মধ্যে সরাসরি আছে। আপনার এই সিনেমায় মূল চরিত্রে নওশাবাকে নিয়েছেন, এর কারণ কি? এর কারণ হচ্ছে প্রথমত ও অনেক মানে পরিশ্রম করে অভিনয়টা করে এবং করেছে এক্ষেত্রে। আমরাও আশা করি যে আপনার এই সিনেমাটা একটা সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করুক, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এটা। নওশাবা, আপনার হাতে এখন কি কি কাজ আছে? এই মুহূর্তে আমার এই সিনেমা শেষ হলো, আর আমাদের যে টুগেদার উইকেন্ড নামে যে প্ল্যাটফর্মটা আমরা বন্ধুরা মিলে করেছি, সেখান থেকে আমরা প্রতি বছর বিশেষ চাহিদা সম্পন্নদেরকে নিয়ে থিয়েটার করি। তো এই বছরও করছি, এর আগের বছর রাজশাহীর যারা প্রতিবন্ধী ছিলেন তাদেরকে নিয়ে করেছি, এবং সে সময় আমাদের সাথে ব্রিটিশ কাউন্সিল ছিল, ঢাকা থিয়েটার ছিল। এইবারও ব্রিটিশ কাউন্সিল ঢাকা থিয়েটার আছে এবং আমাদের টুগেদার উইকেন্ড আছে। তো সেখানে একটি নাটক আমি নির্দেশনা দিচ্ছি, সেটা শো হচ্ছে 26 এবং 27 এপ্রিল। সো আপাতত আমার একেবারেই অভিনেত্রী সত্তাকে পাশ কাটিয়ে এখন একেবারেই আমি নির্দেশক, সেটা নিয়েই আছি। কারণ আমার যারা পারফর্মার তারা সকলেই রংপুরের, ওনারা ব্লাইন্ড, ডেফ এবং হুইল চেয়ার বাউন্ড। সো সবাইকে নিমন্ত্রণ জানাতে চাই যে আমাদের নাটকটা যাতে সকলে দেখতে আসে, জাতীয় নাট্যশালায় শো হবে। তো আপনার কাছে এবার আমি একটু জানতে চাই আপনার মেয়ে সম্পর্কে। আমার মেয়ে তো মানে ও আছে বলেই আমার মনে হয় যে আমি বারবার মানে একটা উদ্দেশ্য লাগে একটি মানুষের, আমার জীবনের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমার মেয়েকে প্রাউড করা। এবং প্রকৃতির মা হিসেবে মানে ধরেন আমি যে যতটুকুই এখন নিজেকে বারবার গুছিয়ে ফিরে আসছি এবং বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি, এটা একান্তই আমি মনে করি সকল ক্রেডিট ওর। কারণ ও যেভাবে আমাকে ইন্সপায়ার করে, এবং আমি যদি কাজ করতে নাও চাই সে যেভাবে আমাকে পুশ করে, এবং আমার প্রতিটি কাজে, সেটা একটি গাছ লাগানো থেকে নিয়ে একটি চিলকে সেবা করা থেকে নিয়ে শুরু করে একটা সিনেমা, আমি সিনেমায় মানে ইভেন আমি আজকে কি পড়ছি সেটাতেও আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে ও আমারই মা হয়ে গেছে আর কি। ঈদের সময়টা মেয়েকে নিয়ে কিভাবে কাটালেন? আমি, আমার মা এবং আমার মেয়ে, আমাদের তিনজনের একটা দারুণ মানে কি বলবো ফ্যামিলি, 3 কন্যা আমরা তিনজন 3 জেনারেশনের, কিন্তু আলটিমেটলি এক জেনারেশনের মতোই আচরণ করি। এবং আমার মেয়ে হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে বড়, মানে আমার মা, আমি এবং আমার মেয়ে হচ্ছে সবচেয়ে বড়, ওর আচরণ যা। তো আমরা তিনজন 3 রকমের রান্নাবান্না করি, আমরা একসাথে খাই, আমরা সিনেমা দেখি, আমরা ঝগড়া করি, আমরা অভিমান করি এবং ঘর গুছাই। এই খুবই একটা সহজ সরল এই যে তো নিশ্চয়ই মা মেয়ে দুজনকে নিয়ে এই মুভিটা দেখেছেন আপনার? হ্যাঁ, অফকোর্স। এবং আমার মেয়ে ভীষণ ভীষণ খুশি, এবং সে সবসময় আমাকে বলে যে মাম্মা যখন তোমার নাম আসে তখন আমার কেমন জানি ভালো লাগে। তো আমি আসলে সেই কারণেই সবসময় আমাকে বলে যে মা তোমার নাম দেখলে আমার ভালো লাগে। এটা হচ্ছে আর বড় আমার কাছে আর এই মুহূর্তে আর আনন্দ কিছু নেই। কাজী নওশাবাকে কিন্তু আমরা চিনি একজন পেট লাভার হিসেবে। তো আপনার বাসায় এখন কি কি ধরনের প্রাণী আছে? কাল সকালেই একটা চিল এসে আমার মানে অতিথি হিসেবে এসছে আমার বাড়িতে। তো আপাতত তার শুশ্রূষা চলছে, এবং আমি আসলে এটা একা করি না। আমি মনে করি যে ফেসবুকের একটা ভালো উদাহরণ হচ্ছে আমার। হ্যাঁ, আমি যতদূর জানি যে আপনার যেগুলো প্রাণী আছে আপনার কাছে, এর ম্যাক্সিমামই হচ্ছে রেস্কিউ করা। হ্যাঁ, সবগুলোই ইনফ্যাক্ট সবগুলোই রেস্কিউ করা। আমার মনে হয় এখন এই মুহূর্তে একটি কচ্ছপ মনে হয় শুধু আমি গিফট পেয়েছি, বাকি সব। হ্যাঁ, কচ্ছপও আমি রেস্কিউ করেছি বস্তি থেকে। তো আমি যদি আমার সামর্থ্য থাকতো তাহলে আমি পুরো বাসাটা জুড়েই আমি একটা রুমে থাকতাম, সকলটা ওদেরকেই রাখতাম, কিন্তু আমি সেটা এখন পাচ্ছি না।
বাট এখন এই মুহূর্তে আমার বাড়িতে 4টা কুকুর রয়েছে, 2টো বিড়াল রয়েছে, অ্যান্ড স্পেশালি বেশিরভাগই হচ্ছে দেশি বিড়াল, দেশি কুকুর, একটা চিল রয়েছে, 2টো ছোট বার্ড রয়েছে এবং কচ্ছপ রয়েছে। নশবা, একটু ফুয়াদ চৌধুরীর কাছে যেতে চাই। ফুয়াদ চৌধুরী, আপনার হাতে বর্তমানে আর কি কি কাজ আছে? দীপ্ত টেলিভিশন সিইও হওয়ার কারণে আমাদের একটা লঞ্চিং হয়েছে দীপ্ত প্লে ওটিটি, ওটিতে বিশাল অনেক কর্মকাণ্ড হচ্ছে। আমরা ডেইলি সোপ, প্রচুর নাটক করছি। তা আরেকটা সিনেমা একটা অনুদানও পেয়েছি নেক্সট ফিল্মের, সেটা খুবই ইন্টারেস্টিং, জানি না কেমন হবে। সেটা হচ্ছে যে প্রায় 1.5 বছর, প্রথমে 1.5 বছর, তারপর প্রায় 7-8 মাস ধরে কর্নেল ফারুক, কর্নেল রশিদ এরা অনেক মিটিং করেছে। ডালিম তো বঙ্গবন্ধুর বাসায় যেত, খাওয়া দাওয়া করতো, ডালিমের ওয়াইফ যেত, তারপরে আপনার ডালিমের শাশুড়ি যেত। দে অল রিক্রুট করেছে লোক, ট্রেনিং দিয়েছে বা অনেক জায়গায় মিথ্যা কথাবার্তা বলেছে, বলে এভেনচুয়ালি বঙ্গবন্ধুকে মেরে ফেলেছে 15 অগস্ট। তো এই যে প্ল্যানিং টু কিল বঙ্গবন্ধু বা প্ল্যানিং টু কিল মুজিব, এই ছবিটার জন্য আমি অনেক পরিশ্রম করেছি এবং আশা করি যে এটা সামথিং হিস্টোরিক্যাল হবে। আমি বলে রাখি, আমি যেমন ফর এক্সাম্পল আমি একটা ডকুমেন্টারি করেছিলাম 1 ঘন্টা, সেটার মধ্যে পাকিস্তানিরা যারা এখানে অপারেশন করেছে, যারা এখানে কিলিং করেছে, তারা অ্যাপিয়ার করেছে এবং তারা বলছে তারা বাংলাদেশে কী করবে। এদেরকে কানাডাতে, আমেরিকাতে ধরেছিলাম। দিস সেট দিস মানে ফারুক রশিদের এদের ব্যাপারটা আমি ওইভাবে রিসার্চ করে একটা স্ক্রিপ্ট দাঁড়িয়েছে। এটা আমি আশা করছি যে এটা শেষ করে এটার প্রচারণা থেকে আরম্ভ করে সিনেমা স্ক্রিনে দেখাবার পর আস্তে আস্তে করে ঢুকে যাবো। আচ্ছা নওশাবা, আপনার কাছে ছোট্ট করে একটু জানতে চাইবো যে আপনি অনেকগুলো সেক্টরে কাজ করছেন, এর মধ্যে আসলে কোনটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন? আপু, আমি মানে শিল্পী হয়ে জন্মেছি, শিল্পী হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করব। আপনি আমাকে পথনাটক বলেন, আপনি আমাকে শ্রুতি নাটক বলেন, আপনি আমাকে থিয়েটার বলেন, আপনি আমাকে সিনেমা বলেন, ওটিটি বলেন, মানে আমি অভিনয়টা করতে চাই এবং সেটা কবিতা পাঠ থেকে নিয়ে শুরু করে যে কোনোভাবে আমি আসলে আমার জীবনটাকে শিল্পীর মতো করে শেষ করতে চাই। সিম্পল। সবশেষে আপনারা আমাদের দর্শকদের জন্য আপনাদের সিনেমা নিয়ে যদি কিছু বলতে চান। ফুয়াদ ভাই। আমি বলবো, আচ্ছা এবার তো অনেকগুলো ছবি বেরিয়েছে, এটা একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে যে ইয়াং ফিল্ম মেকাররা অনেকগুলো ছবি করেছে এবং এই জায়গায় ডিমান্ড তৈরি হবে, অডিয়েন্স তৈরি হবে, ডিমান্ড তৈরি হবে। এভেনচুয়ালি আমি আশা করি সিনিপ্লেক্স গড়ে উঠবে আমার দেশে। সো আমি এটাকে ভালোভাবে দেখছি। চ্যালেঞ্জ হবে, কিন্তু আমার মনে হয় এটা খুব ভালো উদ্যোগ হয়েছে। তো আরেকটা জিনিস, কালকে আমাকে একজন ভদ্রলোক বলছেন যে আপনার ফেব্রুয়ারি মানে ধরেন জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে সিনেমাই ছিল না, ও সিনেপ্লেক্সের সিনেমা ছিল না, কিন্তু এখন কেন? তো এখন হয়েছে কি, আমাদেরটা হচ্ছে যে আমরা আমরা সেন্সার পেয়েছি অনেক আগে, সেন্সার ক্লিয়ারেন্স, মুজিব রিলিজ হলো, বিভিন্ন কারণে আমরা মার্চে এসে করলাম। তো মার্চে ভাবলাম ঈদেই করি, ঈদে তো লোকেরা সিনেমা দেখে, তো সেইভাবে করেছি। আমি আশা করি যে বাংলাদেশের লোকেরা, বাংলাদেশের অডিয়েন্স অন্তত পক্ষে এবার একটা করে ছবি দেখবে, কম করে হলেও। নওশাবা, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। ঈদ মোবারক সবাইকে। আবারও এটাই বলতে চাই যে আমাদের বাংলা সিনেমাকে ঘুরে দাঁড়ানোর যে দায়িত্ব আমরা নিয়েছি, সেটা কিন্তু আপনাদের ছাড়া সম্ভব নয়। আপনারা টিকিট কেটে সিনেমা দেখলেই আমরা সিনেমা বানানোর সাহস করব, উৎসাহ পাবো। এবং এই যে আমরা বিভিন্ন ধরনের সিনেমা আপনাদের সামনে দিচ্ছি, আপনাদের একটি বিশাল দায়িত্ব হচ্ছে যে সিনেমাটা দেখবেন, দেখে গঠনমূলক সমালোচনা করবেন এবং ভালো লাগলে সেটাও জানাবেন। কারণ এখন আমরা একেবারে শিশু পায়ে এগিয়ে যাচ্ছি ইন্ডাস্ট্রিটাকে ঘুরে দাঁড়ানোর জন্য। সবাইকে শুভেচ্ছা। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ঈদ আড্ডায় যোগ দেবার জন্য। দর্শক, এই ছিল আমাদের ঈদ আড্ডা অনুষ্ঠানে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। ঈদ মোবারক।